মিমি খেয়াল করছে বেশ কয়েকদিন ধরেই মিমির ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ইদানিং বেশ আবেগঘন এসএমএস আসে। মিমি অনেকটা ইগনোর করে চলে। সকালে সবাই নাস্তার টেবিলে বসেছে তখনই অভি এসে উপস্থিত হলো। মাহিন, কিরে এত সকালে কি মনে করে? অভি: আরে যাবো একটু মিমির মেডিকেলের ওইদিকে একটু কাজ ছিল আর কি, তাই ভাবলাম মিমিকে নিয়েই যাই। মিমি মাথা তুলে অভির দিকে তাকালো। মিমি ভালো করেই জানে যে অভির কোনো কাজ নেই, মিমিকে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। মিমি: না, আমি একা যেতে পারবো। আপনার কাজে তো তাহলে দেরি হয়ে যাবে। আবার ফ্যাক্টরিতে যাবেন শুনলাম ভাইয়ার সাথে। আপনি যান। অভি ভ্রু কুঁচকে মিমির দিকে তাকালো। অভি: আমার দেরি নিয়ে তোর টেনশন করতে হবে না। শিউলি বেগম: অভি তুই বসো, আগে নাস্তা কর, পরে মিমিকে নিয়ে যাবি। মাহিন: তুই তোর কাজ শেষ করে আসিস। আমি অফিসে যাব। তুই যাওয়ার পর ম্যানেজারকে নিয়ে না হয় ফ্যাক্টরিতে যাব। অভি: আচ্ছা। আঙ্কেল আর আব্বু যাবে না? মাহিন: তারা ফ্যাক্টরিতেই থাকবে। অভি: ওকে। নাস্তা শেষ করে অভি যেতে যেতে মিমিকে বলল, আয় তাড়াতাড়ি। মিমি মা আর ভাই থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। অভির কাছে যেতেই অভি বাইকের সামনে রাখা কয়েকটা গোলাপ ফুল মিমিকে দিল। মিমি এগিয়ে নিল। মিমি ভ্রু কুঁচকে অভির দিকে তাকিয়ে বলল, হঠাৎ ফুল কেন? অভি বাইকে উঠে মিমিকে ইশারায় উঠতে বলল। মিমি উঠে বসল। বললেন না যে ফুল কেন? ফুল দিতে কি বিশেষ কোনো কারণ লাগে? কারণ ছাড়া দেওয়া যায় না। অভির পাল্টা প্রশ্নে মিমি আর কিছু বলল না। অভি: এখন তো আতিয়া নাই, তাই ভাবলাম কয়েকটা ফুল নিয়ে যাই। আতিয়া থাকলে তো। মিমি ছোট আতিয়ার সাথে অভির দেওয়া একটা গোলাপ নিয়ে সেবার কি কানটাই না করেছে। এসব মনে পড়তে লজ্জায় মাথা নুয়ে এলো। মিমি: আচ্ছা আচ্ছা থাক। ধন্যবাদ। অভি কিছুটা ধমকের স্বরে বলল। অভি: আমি কি তোর ধন্যবাদ এর জন্য ফুল দিয়েছি? মিমি: তবে? অভি বাইক থামিয়ে বলল, নেমে যা। তোর মেডিকেল এসে গেছে। আমি অফিস যাই। বিকালে নিতে আসবো। মিমি অভিকে তড়িঘড়ি করে থামালো। এই দাঁড়ান। আপনার নাকি যেন কাজ আছে আশেপাশে, তাহলে অফিস যাচ্ছেন বললেন যে? অভি বিরক্ত নিয়ে মিমির দিকে তাকালো। হ্যাঁ, ভুলে গেছিলাম। কাজ শেষ করে অফিস যাব। একদম মিথ্যা বলবেন না, আপনার কোনো কাজ নেই এখানে। আপনি জাস্ট বাহানা দিয়ে আমাকে দিতে এসেছিলেন, তাই না? অভি চিন্তিত ভাব নিয়ে ধীরে ধীরে মিমিকে বলল, সবই তো বুঝেন, তাহলে এত ছলনা করেন কেন, ম্যাডাম? বিকালে এসে নিয়ে যাব, একটু অপেক্ষা করিস। অভি চলে গেল। মিমি আশেপাশে তাকিয়ে কলেজে গেল। সন্ধ্যায় খুব তাড়াহুড়ো করে মিমি বাড়ি ফিরল। দরজা খুলে দিল রহিমা। রহিমা কিছু বলার আগেই মিমি কোনো দিকে না তাকিয়েই নিজের রুমের দিকে এক ছুট দিল। মিমি রুমে ঢুকে এত জোরে দরজা দিল নিচে থেকে রহিমাও কেঁপে উঠল। মিমিকে দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে হয়তো। রহিমা দরজা লাগিয়ে মিমির রুমের সামনে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও মিমির কোনো সাড়া শব্দ নেই। রহিমা কোনো উপায় না পেয়ে মাহিনকে কল করল। রাত 9টা বেজে গেছে কিন্তু এখনো মিমি দরজা খুলছে না। রহিমা এর মধ্যেই আরো দুবার ডেকে গেছে। দরজায় কলিং বেলের আওয়াজ হওয়ায় রহিমা দ্রুত দরজা খুলে দিল। অভিকে দেখে কিছুটা স্বস্তি পেল। মিমির কাজেকর্মে রহিমাও ভয় পেয়ে আছে। অভি: মিমি কোথায় খালা? রহিমা: বাজান এখনো দরজা খুলে নাই। অভি: বাসায় আসার পর আপনি কিছু বলেন নাই? রহিমা: আমি বলার সুযোগই পাইনি। দরজা খোলার পর আফাম্মি তো দৌড়ে রুমে চলে গেল। সেই সন্ধ্যায় এসেছে এখনো দরজা খুলছে না। আমার খুব ভয় করতাছে বাজান। অভিরও ভয় করছে। কি হলো হঠাৎ মিমির? আসার কথা ছিল বিকালে কিন্তু সন্ধ্যায় আসলো কেন? এতক্ষণ কই ছিল? এতবার সবাই কল করছে, আমিও কল করলাম কিন্তু একটা কলও রিসিভ করলো না। কি হইছে মিমির? অভি মিমির দরজার সামনে গিয়ে হাত পা কাঁপছে। মনে সাহস নিয়ে ডাক দেয়, মিমি আমি অভি, দরজা খোল। মিমি: শুনতে পারছিস না? অভির পিছনেই দাঁড়িয়ে ছিল রহিমা। কি হচ্ছে অভি কিছুই বুঝতে পারছে না। অভি আর সময় নষ্ট না করে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। অভির দরজা ধাক্কায় মনে হচ্ছে বাড়িটাও কেঁপে উঠছে আর সাথে রহিমাও।
অনেকক্ষণ পর দরজার লক ভেঙে দরজা খুলে গেল। অভির মনে যতটা ভয় ছিল রহিমা বেগমের চিৎকারে অভি ভয়টা যেন কয়েকগুণ বেড়ে গেল। মিমি মেঝেতে পড়ে আছে, শরীর অর্ধেক ভেজা, পাশেই জগ ভর্তি পানি গড়াগড়ি করছে। অভি মিমিকে অনেকবার ডাকার পরও সাড়া শব্দ নেই। রহিমাকে উদ্দেশ্য করে অভি বলল, সেন্সলেস হয়ে গেছে, আপনি কান্নাকাটি থামান। আপনি মিমির জামা চেঞ্জ করে দিন, আমি ডাক্তার আনার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর অভি ডাক্তার নিয়ে ফিরে এলো। ডাক্তার কয়েকটা ইনজেকশন পুশ করলো আর কিছু মেডিসিন লিখে অভির হাতে দিল। ডাক্তার, টেনশনের কিছু নেই, কিছুক্ষণ পর সেন্স আসবে, তখন কিছু খাইয়ে তারপর এই মেডিসিনগুলো খাইয়ে দিবেন। ডাক্তার চলে যাওয়ার পর অভি আর রহিমা বেগম খাবার আর মেডিসিন নিয়ে মিমির পাশেই বসে রইল। অভি মিমির দিকে ভালো করে তাকাতেই দেখতে পেল মিমির হাতের বেশ কয়েক জায়গায় ছিলে গেছে, ঘাড়ে ও আঁচড়ের দাগ। অভি নিজেকে শান্ত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। এখন মাথা ঠান্ডা রাখি, পরে সব জানা যাবে। অভি রহিমা বেগমকে খাবার দিয়ে রুমে চলে যেতে বলল। অভি বেলকনির দিকে যেতে যেতে কাউকে ফোন দিল। কিছুক্ষণ পর কিছু ভাঙার আওয়াজ বাতাসে ভেসে গেল। অভি কি করবে বুঝতে পারছে না, মাত্রই নিজের ফোনটা আছড়ে ফেলে ভেঙে ফেলল। নিজের প্রতি এত পরিমাণ রাগ হচ্ছে, 2-3 বার দেয়ালে পাঞ্চ করে নিজেই নিজের চুল টানতে থাকল। এই মুহূর্তে অভিকে যে কেউ দেখলে অনায়াসে পাগল বলে আখ্যা দিতে একবারও ভাববে না। এতটা কেয়ারলেস হয়ে গেলাম কি করে আমি? আমি যদি এখনই আগলে রাখতে না পারি সারা জীবন কিভাবে রাখব? মিমিকে ঘিরে অভির ভাবনা যেন শেষ হয় না। এরই মাঝে মিমির জ্ঞান ফিরে আসে। অভি মিমিকে ধরে বসায় পানির গ্লাসটা এগিয়ে দেয় মিমির দিকে। মিমির হাত কাঁপছে, গ্লাসটা কিছুতেই ধরতে পারছে না। অভি নিজেই মিমিকে পানি খাইয়ে দিল। মিমি আবার শুতে চাইলে অভি বাধা দেয়। অভি, না, এখন খাবি, তারপর মেডিসিন খেয়ে তারপর ঘুমাবি। মিমি অসহায় দৃষ্টিতে অভির দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এই চাহনির অর্থ অভি জানে। অভি খাবার প্লেট হাতে নিয়ে খাবার নিয়ে মিমির মুখের সামনে ধরল। খাবারের দিকে তাকিয়ে চোখের পানি টলটল করছে। অভি, প্লিজ মিমি, একটু খেয়ে নে, তারপর তুই আমাকে যা শাস্তি দিবি আমি তাই মেনে নিব। মিমি একটা কথাও এখন পর্যন্ত বলেনি। সারাক্ষণ বকবক করা, কথায় কথায় লজ্জা পাওয়া বা অভিমান করে বসে থাকা হাসিখুশি মেয়েটা এইভাবে অসহায়ের মতো নিশ্চুপ বসে আছে। এভাবে অভি আর একটুও সহ্য করতে পারছে না। অভি অনেক কষ্টে মিমিকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এইবার একটু ঘুমা, কোনো উল্টাপাল্টা টেনশন করবি না। আমি মাহিনের রুমেই আছি, কিছু লাগলে আমাকে ডাকিস। অভি চলে গেল। মিমি অভির যাওয়ার দিকে তাকিয়ে রইল। অভি মাহিনের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। হঠাৎ মিমি কথা মনে আসতেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। দেখে আসি মেয়েটা ঘুমিয়েছে কিনা। অভি মিমির রুমের দিকে তাকাতেই দেখে মিমি বিছানায় নেই। এত রাতে মিমি কোথায় গেল? রুমে ঢুকতেই বেলকনি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এই মুহূর্তে অভির নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে। অভি মিমি পাশে বসল। মিমি অভির দিকে তাকালো। অভিকে দেখে কান্নার বেগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। অভি মিমিকে বুকে আগলে নিল। তুই এইভাবে চুপ থাকিস না মিমি, কিছু বল। তোর এই চুপ থাকাটাকে আমি খুব ভয় পাচ্ছি। ওদের নামগুলো একবার বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আপনি কথা দিয়ে কেন কথা রাখলেন না? আপনি তো বলেছিলেন যে আপনি আসবেন। আমি তো অপেক্ষায় ছিলাম, সেটা কি আমার ভুল ছিল বলুন, উত্তর দিন। এই প্রশ্নের উত্তর মিমিকে কিভাবে দিবে অভি? সে কেন যেতে পারেনি কিভাবে বলবে মিমিকে, কারণ মিমি আরো ভেঙে পড়বে। অভি মিমিকে শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে যেন একটু ছাড়া পেলেই এই বুক থেকে মিমি হারিয়ে যাবে। আই এম সরি, আমাকে ক্ষমা করে দে। আমার জন্য সবকিছু হয়েছে, তাই আমি সব কিছুই সমাধান করব। মিমির কান্নার রেশ কিছুটা কমে আসছে। মিমির অভির বুকে মাথা রেখে দূরের রাস্তার ল্যাম্পপোস্টের দিয়ে চোখ স্থির করে রেখেছে। নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। হঠাৎ মিমির আধো আধো ভাঙা গলার আওয়াজ ভেসে আসলো অভির কানে। জানেন ওরা আমাকে কিভাবে টেনে নিয়ে গেছে?
আমি দৌড়াতে গিয়ে পড়ে গেছিলাম, কিন্তু তারা আমাকে ওইভাবেই টেনে হিঁচড়ে একটা গাড়িতে তুলেছে। অভির বুকে গরম তরল কিছুর বেয়ে যাচ্ছে। মিমির অশ্রুধারা থামছেই না। মিমির বলতে বলতে নিঃশ্বাস আটকে আসে। কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করে। আমার হাত পা বেঁধে গাড়িতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। তখন আমার শুধু তোমার কথা মনে হচ্ছিল, তোমার মুখটা চোখের সামনে ভাসছিল। ওরা যদি আমাকে বেশি দূর নিয়ে যায় তাহলে তো আমি আসতে পারবো না, যদি মেরে ফেলে তাহলে তো তোমাদের আর দেখতে পাবো না। তোমরাও আমাকে খুঁজে পাবে না। আমি অনেক কষ্টে হাত খুলে কিছু না ভেবেই পাশের ছেলেটাকে ধাক্কা দিয়ে দরজা খুলে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে গেলাম। তখন জানো আমার একটুও ভয় করেনি। পায়ের বাঁধন খুলে আমি দৌড় দিলাম। কোথায় যাচ্ছি, কোন দিকে যাব আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমাকে দৌড়াতে হবে। কতক্ষণ যে দৌড়েছি আমি নিজেও জানি না। ওই পশুগুলো তখনও আমার পিছু নিচ্ছিল। মিমি খিলখিল করে হাসি দিয়ে বলল, ওরাও হয়তো হাঁপিয়ে উঠেছিল। কিন্তু আমার মধ্যে তখন এত শক্তি কোথা থেকে আসলো জানি না। আমি এক জায়গায় লুকিয়েছিলাম। ওরা কাউকে ফোন করে বলছিল যে আমি পালিয়ে গেছি। এর জন্য হয়তো ওরা অপর পাশ থেকে অনেক বকাও শুনেছে। ওরা চলে যেতেই আমি বের হয়ে রাস্তা ঘাট কিচ্ছু চিনি না। অনেকক্ষণ হেঁটেছি। তারপর মেইন রাস্তা দেখে আমি দৌড়ে রাস্তায় বসে অনেক কাঁদছিলাম জানো। আমাকে এভাবে দেখে কয়েকজন লোকও এগিয়ে এসেছিল। আমি ওদের বাসার ঠিকানা বলেছিলাম, ওরাই আমাকে গাড়ি করে বাড়ি পাঠালো। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছিলাম, মনে হয়েছে দরজা খুললেই ওরা আবার আমাকে এসে নিয়ে যাবে। মিমি কথা বলতে বলতে থেমে যায়। হঠাৎ মিমি মাথা তুলে অভির দিকে তাকায়। অভি, কি হয়েছে? তুমি কিভাবে ঘরে আসলে? দরজা তো বন্ধ ছিল। অভি অকপটে বলে দিল, ভেঙে ফেলেছি। ও ও ও, মাকে তো দেখলাম না, বাড়ির কাউকে তো দেখলাম না, আমাকে তো কেউ দেখতে এলো না। অভি এইবার চুপ হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো বলছো না যে? অভি, সবাই আমাদের বাসায় আছে। তোকেও নিয়ে যেতে বলছে, কিন্তু আমি ফোনে বলে দিয়েছি যে তুই একটু অসুস্থ, তাই যেতে পারবি না। আর তোকে দেখার জন্য আমি থাকবো আজকে। মিমি এক ছুটে অভির থেকে দূরে সরে গেল। অবাক হয়ে বলল, কি বলো? তাহলে বাসায় কেউ নেই? আছে তো, রহিমা খালা। উনি তো এতক্ষণ ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। তুমি ওই বাসায় কিভাবে কথা বলেছ? তোমার ফোন যে এখানে ভেঙে পড়ে আছে। ভাঙার আগেই কথা বলেছি। তাহলে কেন ভেঙেছ? অভি নিশ্চুপ হয়ে বসে আছে। কোনো উত্তর দিচ্ছে না। মিমি আর কিছু জিজ্ঞেস করল না। তুমি জিজ্ঞেস করবে না যে কে আমার সাথে এমনটা করেছে? তুই কি দেখেছিস তাকে? না, ওরা যখন ফোনে কথা বলছিল তখন নাম নিয়েছিল, তখন শুনেছি। আচ্ছা, আজকে আর কিছু বলতে হবে না। এখন ঘুমাবি, চল। অভি মিমিকে বেডে বিছায় শুইয়ে কাঁথা দিয়ে মুড়িয়ে দিল। অভি, তুই আমাকে কথা দে আর কোনো বাজে চিন্তা মাথায় আনবি না, এখন শুধু ঘুমাবি। অভি চলে যেতেই মিমি অভির হাত চেপে ধরল। তুমি জানো তাই না? অভি মুচকি হেসে মিমির মাথায় হাত বুলিয়ে ললাটে ভালোবাসার পরশ দিয়ে, বুভো নাইট, বলে চলে গেল। ভোরের আলো না ফুটতেই মিমির ঘুম ভেঙে গেল। ফজর নামাজ আদায় করে বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার কেটে যাওয়া দেখছে। কত সুন্দর নেয়ামত, আলহামদুলিল্লাহ। সূর্যের আলোর আভা পেয়েই যেন পৃথিবীর সকল অন্ধকার যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। মিমি পিছন ফিরে রুমে যাচ্ছিল, এমন সময় পায়ের নিচে কিছু অনুভব করল, এমনকি খানিকটা ব্যথাও পেল। ভ্রু কুঁচকে মিমি নিচের দিকে তাকালো। মিমি মাথায় হাত দিয়ে বসে আছে। অভির ফোনের ভাঙা অংশগুলো চারদিকে ছড়িয়ে আছে। রাতের সব ঘটনা আস্তে আস্তে মনে পড়ল। অভি তো পাশের রুমেই আছে, যাই একটু দেখে আসি। মাহিনের রুমের সামনে গিয়েই মিমি থমকে গেল। এইভাবে একটা ঘুমন্ত মানুষের ঘরে ঢোকা কি ঠিক হবে? কেউ দেখে ফেললে কি ভাববে? অভি যদি জেগে থাকে ও কি ভাববে? দরজায় দাঁড়িয়েই মিমি নিজের মধ্যে প্রশ্ন নিয়ে আওড়াচ্ছে। আবার নিজে নিজেই সমাধান বের করে ফেলল। বাসায় তো কেউ নেই, আমি তো কিছু করব না আর ঘুমও ভাঙাবো না। কেন যে অভির ঘুমন্ত মুখশ্রী দেখতে খুব ইচ্ছে করছে। শত দ্বিধা দ্বন্দ্ব নিয়েই মিমি রুমে ঢুকে গেল।
অভি কেমন বাচ্চাদের মতো উল্টো হয়ে শুয়ে রয়েছে। বুঝাই যাচ্ছে যে শীত করছে, মাথা পর্যন্ত কাঁথা দিয়ে ঢাকা। শুধু মুখটাই দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে এরা অভির ললাটে ঢেউ খেলছে। মিমি কতক্ষণ যে অভির মুখের দিকে চেয়ে রইল তার হিসেব নেই। এই প্রথম অভিকে সামনে থেকে এত ভালো করে পর্যবেক্ষণ করল মিমি। সারাক্ষণ তো বোকার উপরেই রাখে, তার উপর ওনার চোখের দিকে তাকিয়ে তো কথাই বলা যায় না। মিমি অবাধ্য হাতের খুব ইচ্ছে করল ললাটের চুলগুলো সরিয়ে দিতে। যদি উঠে যায় তখন তো আমি শেষ। মিমি উঠে চলে যাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে অভির ললাটের চুলগুলো সরিয়ে অধর ছুঁয়ে দিল। পিছন ফিরে আর তাকানোর সুযোগ নেই, জেগে গেলেই বিপদ। মিমি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। নিজের রুমে এসে বুক চেপে হাঁপাচ্ছে। নিজের কর্মকাণ্ডে নিজেই হাসছে। যদি অভি একবার বুঝতে পারে তাহলে তো আমি ওর সামনে দাঁড়িয়ে কথাই বলতে পারবো না। দূর, কি ভাবছি এসব। বুঝবে কি করে, উনি তো ঘুমিয়েই ছিলেন। কিছুক্ষণ পর রহিমা বেগম এসে মিমির নাস্তা নিয়ে আসে। এত সকালে নাস্তা কেন? এত সকালে কেউ নাস্তা খায় না, এখনই খেতে হবে। আপনার নাকি সকালে ওষুধ আছে, তাই আমাকে বলে দিছে যেন সকাল সকাল আপনার জন্য খাবার বানিয়ে দেই। কে বলেছে? অভি? হ। আপনি খান, আমার রান্না বসাতে হবে একটু পর, সবাই আসবে বাসায়। মিমি চুপচাপ বসেছিল, হঠাৎ দরজায় কেউ নক দিল। দরজা খোলা আছে। মেডিসিন খেয়েছিস? মিমি অভির কণ্ঠ শুনেই অভির দিকে তাকালো। কিছু জিজ্ঞেস করছি তো নাকি? নাস্তা করা হয়েছে? হ্যাঁ। আর মেডিসিন? খাবো এখন। খাবি মানে? এক থাপ্পড়ে দাঁতগুলো সব ফেলে দিব তোর। তুই নাকি মেডিকেল স্টুডেন্ট? মেডিসিনের টাইম মেইনটেইন করতে পারিস না, অন্যদের কি শিখাবি? মিমি অভির কথার কোনো প্রতি উত্তর দিল না। অভি মিমির সামনে মেডিসিন দিয়ে বলল, মেডিসিন যা যা আছে দেখে খা। অভি চলে গেল। মিমির কান্না থামছেই না। রহমান সাহেবকে ধরে কান্না করেই যাচ্ছে। মিমি, তোমরা আমাকে কেউ কিছুই জানাওনি কেন? রিমি, আচ্ছা হয়েছে, বাবা তো এখন সুস্থ আর কাঁদে না। মিমি, তোমরা সবাই বাবার কাছে ছিলে কিন্তু আমি ছাড়া। আমাকে একবার কেউ বলতে পারতে। রিমি, কি করে বলতাম বল? অভি বলল যে তোর নাকি শরীর খারাপ। মাথা ঘুরে পড়ে হাত পায়ে ব্যথা পেয়েছিস। তাই তো কিছু জানাইনি। আচ্ছা এখন আয় রুমে। বাবা একটু রেস্ট নিক। রহমান সাহেব, আরে পাগল মেয়ে। দেখ আমি তো এখন ভালো আছি। যা রুমে যা। রিমি মিমিকে রুমে নিয়ে গেল। আপু, কি করে হলো এইসব? তুই একটু শান্ত হ, তারপর বলছি। মাহিন, অভি, বাবা আর অভির বাবা নাকি আজকে ফ্যাক্টরিতে গিয়েছিল। ওখানেই দুপুর দিকে নাকি বাবার শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডক্টর নাকি বলেছে বাবা স্ট্রোক করেছে। সারা রাত আমরা ওখানেই ছিলাম। অভির বাবা মাও ছিল। তুই নাকি দেরি করে এসেছিস, আবার অসুস্থ ছিলি। মাহিন তো আসতে চেয়েছিল কিন্তু অভি বলল ও সামলাতে পারবে। তাই অভি এসেছিল। সারা রাত ঘুমাতে পারিনি, সাজনিনকে একটু সামলা, আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। মিমি সাজনিনকে নিয়ে নিচে চলে গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। পাখিরা যার যার নিরে ফিরে আসলো। পাখিদের কিচিরমিচির ও কমতে শুরু করেছে। মিমি কাল থেকে আজকের ঘটনা চিন্তা করতে থাকলো। গত 24 ঘন্টায় কি কি ঘটে গেল আমার সাথে। মিমি, আছিস রুমে? কারো ডাকে মিমি পিছন ফিরে তাকালো। নিজের ভাইয়ের ক্লান্ত মুখটা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল মিমির। চোখের পানি টলটল করছে। অস্পষ্ট স্বরে বলে উঠল, ভাইয়া। মাহিন মিমির পাশে বসে আদরের ছোট বোনকে আগলে নিল। বোকা মেয়ে, কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। তোমরা আমাকে কেউ কিছু জানালে না? কি করে জানাতাম? হসপিটালে সবাই কত টেনশনে ছিল। ওদিকের অবস্থা তেমন ভালো ছিল না। এর মাঝখানে আবার রহিমা খালা ফোন করে বলল তুই নাকি বাড়িতে দেরি করে এসেছিস, তার উপর দরজা খুলছিস না। ভাবতে পারিস তখন আমার অবস্থা কি হয়েছিল। কাউকেই জানাইনি, ওরা তো আরো টেনশনে পড়ে যেত। তারপর তো অভি নিজেই আসলো। এসব বাদ দে। এখন বল, তোর শরীর কেমন আছে? ভালো। মেডিসিন ঠিক মতো খাচ্ছিস তো? হ্যাঁ খেয়েছি। ভাইয়া? হ্যাঁ বল।
অভি ভাইয়া কি চলে গেছে? হুম, অভি তো সেই সকালেই চলে গেছে। ওর নাকি কি জরুরি কাজ আছে বলল। তুই রেস্ট নে। আর বাহিরের বিষয় নিয়ে বেশি ভাববি না, ওই দিকটা আমি আর অভি দেখে নিব। মাহিন বোনের মাথায় হাত বুলিয়ে প্রস্থান করল। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। চারপাশের পরিবেশ এখন কিছুটা শান্ত। রহমান সাহেব ও আগের থেকে অনেকটা সুস্থ। মিমিও প্রতিদিন মেডিকেলে যায়। মাহিন যাওয়ার সময় দিয়ে আসে, আবার অভি নিয়ে আসে। মিমি অনেকটাই আগের থেকে স্বাভাবিক হয়েছে। ক্লাস শেষ করে মিমি ল্যাবে যাচ্ছিল, এমন সময় আনিকা দৌড়ে এসে মিমির সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে আনিকা বলল, এই মিমি, তুই আমাকে ইগনোর করছিস কেন? তোকে কত কল দিলাম, একটাও ধরলি না। টেক্সট কয়টা দিছি দেখ, একটা রিপ্লাই তো দূরে থাক, সিনও করিসনি। কি হয়েছে তোর বল? মিমি যে আনিকাকে দেখেই বিরক্ত হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। চোখে মুখে বিরক্তির আভা ছেয়ে আছে। মিমি আনিকার কথায় কোনো প্রতিউত্তর দিচ্ছে না। মিমির মুখের অবয়ব দেখে আনিকা আবার বলতে শুরু করলো, আমি যে কি ট্রমার মধ্যে যাচ্ছি তোর কোনো ধারণা আছে? একবার আমার তো খোঁজ নিলি না? মিমি মৌনতা ভেঙে বলল, প্রয়োজন মনে করিনি তাই নেইনি। আর তোর ভাই? মিমিকে বলতে না দিয়েই আনিকা বলতে শুরু করলো, তুই তাহলে জানিস ভাইয়ার অবস্থা খুব খারাপ রে। আনিকার চোখে পানি দেখে মিমি কিছুটা অবাক হলো। আর ও কি বলল অবস্থা খারাপ মানে? মিমি কি হয়েছে তোর ভাইয়ের? আনিকা তুই জানিস না তাহলে? মিমি কি হয়েছে খুলে বল। আনিকা চোখের পানি মুছে মিমির দিকে তাকালো। 1 সপ্তাহ আগে হঠাৎ ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার 2 দিন পর তো চট্টগ্রাম হসপিটাল থেকে কল এসেছে। আমরা তো সবাই গেলাম, তারপর ভাইয়ার অবস্থা তো খুব খারাপ। ডক্টর কাউকে দেখতে দেয়নি। হাত পা অনেক ইনজুরি হয়েছে। ডক্টর তো বলেই দিয়েছে, কখনো হাঁটতে পারববে কিনা সন্দেহ আছে। আমার ভাইটা কথাও বলতে পারে না, এখন শুধু তাকিয়ে থাকে। মিমি শুধু অবাক হয়ে সবকিছু শুনছে। মাথায় সব প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। মিমি চট্টগ্রাম? আনিকা হ্যাঁ। আমরাও তো অবাক যে এত দূর কিভাবে গেল আর এই অবস্থা কিভাবে হলো। কিছু লোক নাকি রাস্তার পাশে পেয়ে হসপিটালে এনেছিল। কেউ তো অ্যাক্সিডেন্ট ভাবছে। গতকাল ওখান থেকে রেফার করে ঢাকা এনে আবার হসপিটালে ভর্তি করিয়েছি। মিমি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারল না। আনিকাকে সান্ত্বনা দিয়ে চলে আসলো। মিমি কোনো দিকে না তাকিয়ে সোজা অভির বাড়ির উদ্দেশ্য রওনা দিল। কোহিনূর বেগম তো মিমিকে দেখে আকাশে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল। আরে মিমি মা, কি মনে করে? এত দিন পর এই মায়ের কথা মনে পড়ল। না মামুনি, তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই তো চলে এলাম। তাহলে একেবারে আনার ব্যবস্থা করি, কি বলিস? আহ, মামুনি বাদ দাও। তুমি ভাইয়াকে ফোন করে বলে দাও যে তোমার কাছে আছি। যেন ওরা কেউ না যায়। আচ্ছা, এখনই বলে দিচ্ছি। তুই বস, আমি রান্না করে যাচ্ছি, আমার বৌমা এসেছে, স্পেশাল কিছু তো রান্না করতেই হবে তাই না? মিমি মাথা নিচু করে কিছুটা ধীরেই বলল, মামুনি শুনো, একটা কথা বলার ছিল। বল মা, এত সংকোচ বোধ করছিস কেন? আমাকে তুই সব কিছু বলতে পারিস নির্দ্বিধায়। তোমার ছেলেকে একটু বলবে আসতে, আমার একটু কথা ছিল ওনার সাথে। এই কথা তাহলে আমি বলছি। এটাই হলো আসল কারণ আমাকে মনে করার, তাই না? আহ, মামুনি কি যে বল না। চলো রান্নাঘরে তোমাকে হেল্প করি। ক্লান্ত সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে হেলতে শুরু করছে। রাস্তাঘাটে মানুষের ব্যস্তার শেষ নেই। শত মানুষের শত ব্যস্ততা। এই ব্যস্ত শহরের কোলাহলের ভিড়ে শত ব্যস্ততাকে পিছনে ফেলে কারো ডাক সে উপেক্ষা করতে অক্ষম। অভি বাইক চালিয়ে অফিস থেকে সোজা বাড়ি আসলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। দরজা খোলা থাকায় কাউকে ডাকতে হয়নি। ঘরে ঢুকেই অভির কানে হাসির ধ্বনি ভেসে এলো। হাসির উৎস খুঁজতে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। হবু বউ শাশুড়ি রান্না করছে আর গল্পে মজেছে। আহা, মনে হচ্ছে যেন দুই বান্ধবী গল্প করছে। হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ছে। অভি ভ্রু কুঁচকে বলল, কি হচ্ছে এখানে? এত জোরে কেউ হাসে?
কোহিনূর বেগম আর মিমি পিছন ফিরে অভিকে দেখেই দুইজন চুপ হয়ে গেল। কোহিনূর বেগম ছেলের দিকে এগিয়ে গেলেন। আরে এত বকছিস কেন? আমরা বউ শাশুড়ি একটু গল্প করছিলাম। হাসির আওয়াজে তো বাড়ি সহ কাঁপতেছে। চুপ কর তো। তুই সবেতে বেশি বেশি বকিস। আমি বেশি বেশি করি না। তোমার বৌমাই বেশি বেশি করে। মিমি এতক্ষণ চুপ করে মা ছেলের কথা শুনছিল। মিমির দিকে আঙুল তোলায় চোখ রাঙিয়ে অভির দিকে তাকালো। অভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এখন বলো আমাকে কেন ডাকা হয়েছে? তুই কি এখন আবার চলে যাবি অফিসে? না, মাহিনকে বলে চলে এসেছি। আর যাব না। তাহলে যা ফ্রেশ হয়ে আয়, তারপর কথা হবে। অভি মিমির দিকে তাকিয়ে কারণ বোঝার চেষ্টা করল। মিমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে কাজে মনোযোগ দিল। অভি রুমে চলে গেল। মিমি অভির রুমের সামনে দাঁড়িয়ে 2-3 বার অলরেডি নক করে ফেলেছে। কিন্তু অভির কোনো সাড়া শব্দ নাই। এইভাবে হুট করে অভির রুমে ঢুকতে কেমন অস্বস্তি লাগছে। কিছুক্ষণ পর অভি দরজা খুলে দাঁড়িয়ে থাকা মিমির দিকে তাকালো। আমি তো দরজা অফ করিনি, খোলাই ছিল। তাহলে দাঁড়িয়ে থেকে ফর্মালিটি দেখাচ্ছিস কেন? না আসলে। কি আসলে? এই প্রথম আসলি আমার রুমে? এখন যদি চুরি করার চিন্তা থাকতো তাহলে তো 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতি না। অভি মাত্র গোসল করে বের হলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। মিমি অভির ঘরে ঢুকলো। অভি মিমির দিকে তাকিয়ে বুঝল মিমি নার্ভাস ফিল করছে। অভি হাতে কি? মিমি এই নাও শরবত। মামুনি পাঠিয়েছে। অভি কে বানিয়েছে? মিমি আমি। কেন খাবে না? আচ্ছা রেখে আসছি। অভি এই বেশি বুঝা পাবলিক। আমি কি বলছি যে খাবো না? দে এই দিকে। মিমি শরবতের গ্লাসটা অভির দিকে এগিয়ে গেল। অভি মিমি তুই কি নার্ভাস? মিমি কেন? অভি দেখে তো এমনি মনে হচ্ছে। মিমি না। অভি নার্ভাস হতেই পারিস। কারণ এমন সুদর্শন একজন পুরুষ তোর সামনে দাঁড়িয়ে। এটা স্বাভাবিক। এটা তুই না যে কোনো মেয়ে নার্ভাস হবে। মিমি 1 সেকেন্ড, তুমি নিজেকে একটু বেশি স্মার্ট মনে করছো না? অভি একদমই না। আমি তো শার্টি। তুই মন দিয়ে দেখিস না তাই তোর নজরে পড়ে না। এখন তো সামনে কেউ নেই ভালো করে দেখে নে। মিমি সরি, আমি পর পুরুষের দিকে তাকাই না। অভিকে বলল যে আমি পর পুরুষ, আমি তো তোর ব্যক্তিগত পুরুষ। মিমি এতক্ষণ অভির কথার পাল্টা জবাব দিলেও এই কথার জবাব দিতে পারল না। একদম লাগাম ছাড়া কথা। এই মুহূর্তে মিমি লজ্জার চরম সীমানায় পৌঁছে গেল। অভির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। আগে তো এতটা সংকোচ বোধ কাজ করেনি তবে এখন কেন? অভি মিমির দিকে তাকিয়ে মুচকি হাসল। অভি এত লজ্জা পাওয়ার তো কিছু হয়নি, তাহলে এত লজ্জা কেন পাচ্ছিস? কেন ডেকেছিলি সেটা বল? অভির এক কথায় মিমি লজ্জার সীমানা থেকে বেরিয়ে মুখের মধ্যে কাঠিন্য ভাব আনার প্রচেষ্টায় আছে। কোনো রুন ভনিতা ছাড়াই মিমি অকপটে প্রশ্ন ছুড়ে দিল, আয়ানকে কেন মেরেছেন? মিমির কথায় অভি কিছুটা অবাক হলেও তা প্রকাশ করল না। শরবত খেতে খেতে উল্টা প্রশ্ন করল, আমি মেরেছি তোকে এই কথা কে বলল? মিমি তীক্ষ্ণ নজরে অভির দিকে তাকালো। মিথ্যে বলে কথা ঘুরানোর একদম চেষ্টা করবেন না, বলে দিলাম। যা জিজ্ঞেস করলাম সোজাসুজি উত্তর দিন। বাবা, এখন ক্লাসি শাসনের সুরে কথা বলছিস? পরে জানি কি করবি। মিমি কিছুটা রেগে বলল। মিমি বললাম না যে কথা ঘুরাইবেন না। আপনি মেরেছেন কিংবা মারেননি ওই এক্সপ্লেইন আমি শুনতে চাই না। শুধু জানতে চাইছি কেন মেরেছেন। অভি হঠাৎ মন চাইল যে কাউকে মারা দরকার তখন আয়ান সামনে পড়ল তাই মেরে দিয়েছি। মিমি অভির গা ছাড়া কথায় কিছুটা বিরক্ত হলো। মিমি চট্টগ্রাম কিভাবে গেল সে? এইবার অভি তীক্ষ্ণ নজরে তাকালো মিমির দিকে। অভি তুই কিভাবে জানলি এত খবর? নাকি তুই ওই আয়ানের খবর রাখিস কোনটা? তোর কি খুব মায়া হচ্ছে ওর জন্য মিমি? মিমি আপনার কি মাথায় প্রবলেম? কিসের মধ্যে কি বলেন আপনি? আমার আগেই বোঝা উচিত ছিল যে আপনি সোজাসাপটা উত্তর দেওয়ার পাবলিক না। এখানে আসাই ঠিক হয়নি আমার। আর সরি আপনাকে ডেকে এনে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য।
অভি বুঝল মিমি এইবার সত্যি সত্যি রেগে গেছে। মিমি চলে যাচ্ছিল, দৌড়ে গিয়ে মিমির হাত ধরে আটকালো। অভি, এই যাচ্ছিস কই? এত রাগ কেন তোর? রাগ করলে তো দেখি সেই রাক্ষসী রাক্ষসী লাগে। মিমির গাল টানতে টানতে বলল। মিমি, আমি তোমার সাথে এখানে মজা করতে আসিনি। আই এম সিরিয়াস। অভি, এই চাই। হতাশ মুখ। অভি মিমির কাছে এসে আলতো করে দু গাল উঁচিয়ে ধরে চোখে চোখ রেখে বলল, যে আমার আমানতের দিকে আঙুল তুলে তাকাবে, তার ওই আঙুল সহ হাতটাই আমি রাখব না। আর ও যা করছে সেটা ওর পাওনা ছিল। ওর তো ভাগ্যে ভালো যে এখনো বেঁচে আছে। আর এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না। ওই দিক আমি সামলে নিব। মিমি অভির দিক থেকে চোখ নামিয়ে নিল। অভিকে এখন কিছু বলেও লাভ নেই। যা হবার তাই হয়ে গেছে। মিমি মাহিন ভাইয়া জানে? অভি হুম জানে। মিমি আর কেউ? অভি না। মিমি ছাড়ুন, আমি বাড়ি যাব। অভি, আমি কি তোকে ডেকে এনেছি? তুই নিজে হেঁটে এসেছিস শ্বশুরবাড়িতে। মিমি, এখনো হয়নি। শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলা বন্ধ করুন, আমি গেলাম। অভি, আচ্ছা একটা কথার উত্তর দিয়ে যা, একটু আগে আমাকে কি বলে ডাকলি আবার ডাকতো? মিমি, কি বললাম আবার? তেমন কিছুই তো বলিনি। অভি, আমি বলল। মিমি, কি বলুন? অভি কিছুটা ভনিতা করেই বলল। অভি, আই এম সিরিয়াস অভি। মিমি কখন আবার অভির নাম ধরে বলল নিজেই বুঝতে পারছে না। মিমি চোখ বড় বড় করে অভির দিকে তাকিয়ে রইল। মিমি, মোটেই না, আমি আপনাকে কেন নাম ধরে বলবো? আমি বলিনি। অভি তীক্ষ্ণ নজরে মিমির দিকে তাকিয়ে বলল। অভি, তুই আগে ঠিক করে নে আমাকে আপনি করে বলবি নাকি তুমি। সেই কখন থেকে একবার আপনি তো আরেকবার তুমি শুনতে শুনতে হাঁপিয়ে গেছে। আগে তো সারাক্ষণ তুমি করে বলতি, এখন আবার এই আপনি, এর আবির্ভাব হলো কোথা থেকে? আমাকে কি সম্মান স্বরূপ এই উপমা দেওয়া হলো নাকি? মিমি ভ্যাবাচেকা খেয়ে গেল অভির কথায়। সত্যি তো, এখন সম্বোধনে এত উল্টাপাল্টা হচ্ছে কেন? নিজের মধ্যেই সব গুলিয়ে ফেলছে মিমি। নিজের মধ্যে কনফিডেন্স এনে বলল, আমার যা ইচ্ছা বলে ডাকবো, আপনার কোনো প্রবলেম? অভি দুহাত সারেন্ডার করে বলল, একদমই না। আপনার যা ইচ্ছা তাই বলবেন। কিন্তু একটাই রিকোয়েস্ট, মাঝে মাঝে সুন্দর করে নাম ধরে বইলেন প্লিজ। তোর মুখে যে আমার নামটা এত সুন্দর লাগে আগে তো কখনো শুনিনি। আপনি এইবার একটু বেশি বাড়িয়ে বলছেন মনে হয়। বাড়ি যেতে হবে, গেলাম। তুই কি আমাকে মাইর খাওয়াতে চাস নাকি? তুই একা গেলে মা আমাকে আস্ত রাখবে না, চল আমি দিয়ে আসব। নিচে যা, আমি আসছি। মিমি কোহিনূর বেগমের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চলে গেল। কলিং বেলের আওয়াজ শুনেই শিউলি বেগম দরজা খুলে দিলেন। আরে অভি, কেমন আছিস বাবা? এত আছি ভালো। মিমিকে দিতে আসলাম। আঙ্কেল কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি যাই। শিউলি বেগম এগিয়ে অভির হাত ধরে ঘরে আনলেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কই যাবি? নাস্তা করে তারপর যাবি। মিমি এত বেশি আহ্লাদ সহ্য হলো না। চলে যেতে চাচ্ছিল, চলে যাক। হাত ধরে আটকে রাখার কি হলো? মিমি নিজের রুমের দিকে হাঁটা ধরল। অভিও মাহিনের রুমের দিকে গেল। সন্ধ্যায় রিমি, সাজিদ, মাহিন আর অভি মাহিনের রুমে বসে গল্প জুড়ে দিয়েছে। মিমি পড়ার টেবিলে বসে পড়ছে আর ওই রুম থেকে ভেসে আসার হাসির আওয়াজে বিরক্ত হচ্ছে। কি এমন কথা হচ্ছে যে এইভাবে গলা খুলে একদম হাসতেছে? কই একবার তো আমাকে ডাকলো না। সবাই মজা করছে অথচ আমি এখানে একা। নিচ থেকে মিমির ডাক এলো। মিমি ছুটে গেল সেই ডাকে। মিমির মেজাজ বিরক্তের উচ্চ আকাশে উঠে গেল। কারণ তার মা জননী হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়েছে আসরে মত্ত থাকা ব্যক্তিদের দিয়ে আসার জন্য। শিউলি বেগম মেয়ে হাবভাব দেখে দিকে এক ধমক। কি হলো, রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? দিয়ে আসতে বললাম তো, ঠান্ডা হয়ে গেল তো সব। যাচ্ছি তো রে বাবা। বুঝলাম না সবাই আমার উপরের সব রাগ কেন ঢেলে দেয় আল্লাহই জানে। মাহিনের রুমের সামনে গিয়ে মিমি রিমিকে ডাকলো। রিমি, কি হলো, ভিতরে আয়। মিমি, না আমি ভিতরে। মিমি একবার নিজের দিকে তাকায় তো একবার সাজনিনের দিকে। এই পিচ্ছি হেসেই যাচ্ছে। এত হাসার কি আছে রে?
একটু তো কান্নাও করতে পারে। কত বাচ্চা আছে যে সারাদিন কান্নাই করতে থাকে, সবাই মিলেও থামাতে পারে না। আর এই সাজনিনকে দেখো, ওনার কান্না যেন মাসে বছরে একবার আসে। একটু কান্না করলেও তো এই ছুতো নিয়ে ওই আসরে গিয়ে দিয়ে আসতে পারি রিমিকে, যে নেও তোমার মেয়ে কান্না করছে, সামলাও। তাতে একটু যদি আসরটা ভাঙতো। মিমি বালিশ নিয়ে পায়ের উপর সাজনিনকে শুইয়ে পা নাড়াচ্ছে আর বই নিয়ে একদিকে একটু পড়ার চেষ্টা করছে। একটু বই পড়ছে তো একটু সাজনিনকে দেখছে। যখনই সাজনিনকে দেখছে তখনই খিলখিল করে হেসে উঠে সাথে মিমিও। বাহ, ভালোই তো, তুই তো অনেক গুছিয়ে সংসার করতে পারবি। মিমি তাকাতেই দেখল অভি দরজায় হেলান দিয়ে এই বাণী ছাড়ছে। মিমি ভ্রু কুঁচকে তাকালো। অভি ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই যে বাচ্চা সাথে পড়াশোনা দুটোই একসাথে চালিয়ে যাচ্ছিস, তোর তো কোনো জবাব নেই। বাহ বাহ। এইদিকে আপনার নজর না দিলেও হবে, যান আপনি আপনার রাস্তা মাপেন। নজর না দিয়ে তো থাকতে পারি না। দেখ তোর কোলে রিমির বাবুটা কত সুন্দর করে চুপচাপ তাকিয়ে আছে। রিমির বাচ্চা বলেই চুপচাপ বাপ মায়ের মতো। আপনারটা তো আপনার মতোই হবে, দেখে নিয়েন সারাদিন হাঁসের মতো প্যাক প্যাক করতে থাকবে। অভি মিমির কথা চোখ ছোট ছোট করে তাকালো। আমার বাচ্চা? বাচ্চাটা কি শুধু আমারই হবে? মিমি চোখ বড় বড় করে তাকালো। মানে, কি বলে ফেললাম এখন আমি? কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলতে হয় মিমি, এটা কবে শিখবি? মানুষ, সময় আর পরিস্থিতি দেখে কথা বলতে হয়। যা মুখে আসে বলে দিলে তো বাস খেতেই হবে। মিমিকে চুপ থাকতে দেখে অভি এগিয়ে মিমির কাছে গেল। মিমি অভিকে এইভাবে সামনে আসতে দেখে ঘাবড়ে গেল। নিজেকে একটু পিছন দিকে ঝুঁকে নিল। সাজনিন পায়ের উপর থাকায় নড়তেও পারছে না বেচারি। অভিও মিমির সাথে তাল মিলিয়ে ঝুঁকে মিমির কানের কাছে গিয়ে বলল, আমার বাচ্চাটা তোর মতো হলেই হবে, আর কিছু লাগবে না। মিমি পুরো স্তব্ধ হয়ে গেছে। অভি এতটা কাছে থাকায় মিমির গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। অভি মিমিকে একই ভঙ্গিতে বলল, দেখ সাজনিন হাসতেছে। মিমি সাজনিনের দিকে তাকাতেই অভি অনাকাঙ্ক্ষিত এক কার্য সাধন করে হনহন পায়ে বেরিয়ে গেল রুম থেকে। মিমি গালে হাত দিয়ে থমেরে বসে রইল। কি হলো এটা? মিমির কোলে থাকা সাজনিন নিজের মতো করে খেলছে। মিমি নিজের ঘর থেকেই বের হতে পারছে না। রিমি এসে মিমির কোল থেকে সাজনিনকে নিল। হঠাৎ পায়ে হালকা অনুভব হওয়ায় তাকিয়ে দেখল সাজনিন নেই। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখল রিমির কোলে। মিমিকে এমন অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রিমি মিমির গালে হাত দিয়ে জিজ্ঞেস করল, এই মিমি, কি হয়েছে, শরীর খারাপ? মিমির মনে হচ্ছে হাত পা কাঁপতেছে, সাথে মাথাটাও সমান তালে ঘুরতেছে। নিজেকে সামলে স্বাভাবিক ভঙ্গিতে একটু জোরেই বলে উঠল, কই, কিছু না তো, আমি ঠিক আছি। রিমি ভ্রু কুঁচকাল। রিমি ঠিক আছে? এত চিল্লিয়ে বলার তো কিছু হয়নি। আর আমি বয়রা না। তোর মুখটা শুকনো লাগছে তাই জিজ্ঞেস করলাম, আমি তো তোকে জেরা করছি না পুলিশের মতো। মিমি অত্যন্ত শান্ত স্বাভাবিক ভঙ্গিতে তাকালো। মিমির তাকানো দেখলে যে কেউ বলবে যে ওভার অ্যাক্টিং করছে। মিমি নিজেকে নর্মাল ভাবে উপস্থাপনা করার চেষ্টায় ব্যর্থ। মানুষ যখন জীবন্ত শকে চলে যায় তখন হয়তো সবকিছু এমন ভাবেই গুলিয়ে ফেলে। রিমি, আচ্ছা হয়েছে, এত ভাব নেওয়া বন্ধ কর। পরক্ষণেই মিমি চিন্তাত পড়ে যায়, নিজেকে নর্মাল করতে গিয়ে কি বেশি ভাব নিয়ে ফেলছি আমি। ভাবনার মাঝেই রিমির কণ্ঠের বাণী কানে ঢুকল, সবাই খেতে বসেছে, নিচে আয়। মিমি এক ঝটকায় দূরে সরে গেল। হাত পা মনে হচ্ছে আরো দ্বিগুণ গতিতে কাঁপছে। মিমি কাঁপা কাঁপা কণ্ঠে কথা আওড়ায়, না, আমি নিচে যাব না। রিমি, কেন? এই উত্তরে মিমি কি বলবে? এমন ঠাস করে এটা বলারই বাকি দরকার ছিল। কি বলতে যে কি বলে ফেলি না, তাই কথা আবার আওড়াতে থাকে। মিমি, না মানে আমি বলতে চাচ্ছি এখন খাবো না, পরে খাবো। এখন খিদে নেই আমার। যাও না, তুমি গিয়ে সবার সাথে খেয়ে নাও। রিমি কিছু বলার আগেই রিমিকে ঠেলে দরজার কাছে নিয়ে গেল। রিমি চলে যেতেই মিমি হাফ ছেড়ে বাঁচল। এক সেকেন্ডও দেরি না করে দ্রুত দরজা অফ করে দিল। আয়নার সামনে গিয়ে বসে বসে নিজেকে দেখছে। কি হলো এইটা?
বারবার নিজের বাম গালের দিকে তাকাচ্ছে, আয়নায় নিজের চোখে চোখ রাখতেই মিমি লজ্জায় নুয়ে পড়ছে। অনেক রাত হয়ে গেল। এতক্ষণে মিমিকে আরো দুবার ডাকা হয়ে গেছে। সে পরে খাবে বসে জানিয়ে দিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এতক্ষণে ক্ষুধায় মিমির অবস্থা খারাপ। কিন্তু বেরও হতে পারছে না যদি অভি থাকে। না, অভি এত রাতে কেন থাকবে, নিশ্চয় চলে গেছে। যাই নিচে গিয়ে খেয়ে আসি। নিজেকে নিজেই সান্ত্বনা দিল মিমি। দরজা খুলতে যাবে তখনই থেমে গেল মিমি। মাঝে মাঝে তো আবার আপু ভাইয়া জোর করেই অভিকে রেখে দেয়, যদি আজকেও তেমনটা করে তাহলে কি করে জানবো অভি আছে নাকি চলে গেছে। মিমি এক হাতে মাথা চুলকাচ্ছে, আরেক হাত দিয়ে পেট ধরে পুনরায় বিছায় বসে পড়ল। ক্ষুধায় তো ঘুমও আসবে না। মিমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করলো, এক দৌড়ে নিচে যাবে খাবার নিয়ে, আরেক দৌড়ে রুমে চলে আসবে। মিমি গুটি গুটি পায়ে দরজা খুলে সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ি কয়েক স্টেপ যেতেই পিছন থেকে গান বেজে উঠল। ভয়ে মিমি ওখানেই উল্টেপাল্টে পড়ে গেল। পায়ে ভীষণ লেগেছে, কিন্তু মিমির সেদিকে হুঁশ নেই। দ্রুত পিছন দিকে তাকিয়ে দেখল কেউ নেই। গানের আওয়াজটা মিমির ঘর থেকেই আসছে। মিমি সিঁড়িতেই পড়ে বসে রইল। পা ধরে উঠতে উঠতে অভির গোষ্ঠী উদ্ধার করতে থাকলো। ওই অভির বাচ্চাটার জন্য আমার নিজের বাড়িতেই চোরের মতো থাকতে হচ্ছে। আমি তো কিছু করিনি, তাহলে আমি কেন এত আনকমফোর্ট ভাবে চলবো? যা করার সে করেছে, লাগাম ছাড়া কাজ করেছে। আমি কেন লজ্জা পাবো? এইবার আসুক সামনে, ঘুষি দিয়ে একদম গাল ফাটিয়ে দিব। মাঝ থেকে আমার পাটা গেল। নিজে নিজে বিড়বিড় করতে করতে খাবার নিয়ে নিজের রুমে চলে আসলো মিমি। কিছুক্ষণ পর আবার গান বেজে উঠল। মিমি বিরক্ত হয়ে ফোনের দিকে তাকালো। শালার ফোন তোর জন্যই তখন আমি সিঁড়িতে পড়ে ব্যথাটা পেলাম। বালিশের পাশ থেকে মিমি ফোন নিয়ে দেখল অভি। তাহলে চলে গেছে। হুদাই আমি ভয়ে রুমে বন্দি হয়ে আছি। অভি নামটা দেখেই মন চাইল ফোনটা ছুঁড়ে ফেলে দিতে। ফোন কেটে বন্ধ করে দিল মিমি। অভির বাচ্চা স্বাভাবিক, আমি তাকে একদম অস্বাভাবিক করে দিচ্ছে। প্রায় অনেক দিন চলে গেল। অভি গুনে দেখল প্রায় 13 দিন হলো আজকে। মিমির সাথে কোনো কথা নাই। ফোন দিলেও মিমি ধরে না। আর এইদিকে অফিসের ব্যস্ততার কারণে অভি কোনো দিকে যাওয়ার সময়ও পাচ্ছে না, সাথে মাহিনও। রহমান সাহেব আর আরমান চৌধুরী এখন আর আগের মতো অফিস যায় না। যায় না বললে ভুল হবে, মাহিন আর অভি তাদের যেতে দেয় না। তারপরও কাজের মানুষ বাসায় বসে থাকতে পারে না। প্রতিদিন না গেলেও কয়েকদিন পর পর অফিসে গিয়ে হালচাল দেখে আসে। এরই মাঝে অফিসের কাজে অভি আর মাহিনকে চট্টগ্রাম যেতে হবে আজ রাতেই, বেশ কয়েকদিন থাকতেও হতে পারে। অভি সন্ধ্যায় ব্যাগপত্র গুছিয়ে মাহিনের বাসায় চলে আসলো। রাতে এখান থেকেই রওনা দিবে। অভি সারাদিন অফিস করাই ক্লান্ত অনেক। মাহিনের রুমে এসেই শুয়ে পড়েছে। চোখ বন্ধ রেখেই মাহিনের উদ্দেশ্য বলল, আমি একটু ঘুমাই, আমাকে ঠিক 9টায় ডেকে দিবি। ডিস্টার্ব করবি না। আর তুই কিন্তু ভুলেও ডাক দিতে আসবি না, ঘুম ভেঙে যেন অন্য কারো চেহারা দেখি। আচ্ছা, ঘুমা তুই। মাহিন মিমিকে ডাকতে পাঠালো। মিমি যেতে চাচ্ছিল না। রিমি হলে না করা যেত। বড় ভাইকে কিভাবে না করবে। মিমি সাহস নিয়ে অভিকে ডাকতে গেল। সারাদিনের কর্মব্যস্ততায় আর ক্লান্তিতে অভি গভীর নিদ্রায় আচ্ছন্ন। মিমি অভির পাশে দাঁড়িয়ে ডেকেই যাচ্ছে, কিন্তু অভির কোনো সাড়া শব্দ নেই। যেভাবে ঘুমাচ্ছে মনে তো হচ্ছে না যে চট্টগ্রাম যাওয়ার কোনো চিন্তা আছে। 11টার দিকে নাকি রওনা দিবে, 10টা বেজে যাচ্ছে আর উনি ঘুমাচ্ছেন। মিমি উপায় না পেয়ে এইবার ধাক্কা দিল। এই যে শুনছেন, উঠুন, চট্টগ্রাম যাবেন না। অভি আড়মোড়ে অন্য দিকে মুখ ফিরিয়ে আবার ঘুমিয়ে পড়ল। আল্লাহ, ছেলেদেরও এত ঘুম হয়। মিমি বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। যাই গিয়ে ভাইয়াকে বলবো যে তার বন্ধু উল্টেপাল্টে মরার মতো ঘুমাচ্ছে। এক বালতি পানি ঢেলে দিলে তবে যদি ঘুম ভাঙে। কিছু একটা মনে আসতেই মিমি দরজা থেকে আবার পিছন ফিরে বিস্ময় করা হাসি দিয়ে অভির দিকে তাকালো। ঘুমের মধ্যে অভির মনে হলো তাকে মনে হয় কেউ পানির মধ্যে ফেলে দিল। অভির ঘুম ছুটে গেল। তাড়াহুড়ো করে অভি উঠে বসে পড়ল।
মাথার চুল বেয়ে পানি চিবুক দিয়ে গড়িয়ে শরীর ভিজে যাচ্ছে। অভি নিজের দিকে তাকিয়ে দেখল কাক ভেজার মতো পুরো ভিজে গেছে। বিরক্ত নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকালো। সামনের ব্যক্তিটি তার গগনধারা অট্টহাসিতে ফেটে পড়ছে। দেখে মনে হচ্ছে একটুপর হাসতে হাসতে গড়াগড়িও খাবে। দুজনের চোখাচোখি হতেই মিমির হাসি বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরবতা ছেয়ে গেল। দুইজনই দুইজনের দিকে তাকিয়ে আগামী ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। মিমি কিছু একটা আন্দাজ করল, অভিও কিছু একটা ভেবে। দুইজনই দরজার দিকে তাকিয়ে দিল একসাথে দৌড়। দৌড় প্রতিযোগিতায় মিমি হেরে গেল। মিমি ছুটছিল রুম থেকে বের হওয়ার জন্য, সেটা অভি আন্দাজ করেই নিয়েছিল। বিজয়ী অভি এসেই দরজা দিল অফ করে। অভি মিমির দুহাত পিছনে নিয়ে চেপে ধরল। মিমি, আহ, লাগছে আমার। অভি, আমাকে ভিজানোর আগে মনে ছিল না তোর? মিমি, ভাইয়া আমাকে পাঠিয়েছে আপনাকে ডেকে তোর জন্য। অভি ডাকার জন্য বলেছে? আমাকে এইভাবে পানি দিকে হাফ গোসল করিয়ে দেওয়ার কথা বলেছে তোকে? মিমির নিজের প্রতি রাগ লাগছে। আরেকটু আগে যদি দৌড় দিত তাহলে তো এই বাদরটা ধরতে পারত না। মিমির হাত আরেকটু চেপে ধরল। অভি, কি আমাকে মনে মনে গালাগালি করছিস? অভি মিমির ওড়নার এক পাশ উঠিয়ে মুখ মুছল, সাথে মাথা মুছতে মুছতে বলল, আমাকে গোসল করানোর এত ইচ্ছা তোর, তাই না? হাফ গোসল করিয়ে দিলি, চল এখন ফুল গোসল করিয়ে দিবি। আফটার অল আমি তোর ফিউচার হাজবেন্ড। অভি এই কথা বলেই মিমির হাত ছেড়ে দিল। মিমি রাগান্বিত স্বরে বলে উঠল, মিমি, আপনার মাথার তার সব কয়টা ছিঁড়ে গেছে? অভি, তুই না ডাক্তার, তুই চেক করে নে কয়টা তার ছিঁড়ছে। অভি একটু ভেবে বলল, আচ্ছা, এখন বল তো আমার কল ধরিসনি কেন? মিমি এতক্ষণ বকবক করলেও এখন থেমে গেল। মিমি কি জবাব দিবে এই প্রশ্নের, যে আপনার ওই কাজে লজ্জায় কথা বলতে পারিনি? ছি ছি, কেমন অস্বস্তিকর উত্তর চিন্তা করছি আমি। না, আমি কেন লজ্জা পাচ্ছি? লজ্জা তো এই অভির বাচ্চার পাওয়ার কথা। পরক্ষণেই মিমির কান গরম করা এক উক্তি ছেড়ে দিল অভি। আমি একটা কিস দেওয়াতে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি? তো এখন আমারটা আমাকে ফিরিয়ে দে। মিমি তো হ্যাবলার মতো তাকিয়ে রইল। ফিরিয়ে দিব মানে? কি বলতে চাচ্ছে উনি, মানেটা কি? আমিও উনাকে কিস দিব তাহলে ফিরিয়ে দেওয়া হবে? এই ফিরিয়ে দেওয়ার কথাই কি উনি বোঝাতে চাচ্ছে? আল্লাহ, কি সব যুক্তি বের করলো উনি! মিমি এসব চিন্তা করে সাথে সাথে মুখ চেপে ধরল আর মাথা দুপাশে নাড়িয়ে না বোঝালো। অভি, এখন না করলে তো হবে না। রাগ করে আছিস যেহেতু, আমি যা করেছি সেটা রিপিট করে শোধ নিয়ে নে। মিমি নিজেকে শান্ত করে ভাবল, তাকে তার যুক্তিতে কন্ট্রোল করতে হবে। মিমি কনফিডেন্স এর সাথে হাত পিছনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হ্যাঁ, কি বলছিলেন? শোধ করার কথা, তাই না? ওকে। অভি ভ্রু কুঁচকে তাকালো, এত তাড়াতাড়ি রাজি হলো? নিশ্চয় মনে মনে কূটনীতি করছে। আচ্ছা, দেখাই যাক কি করে ও। অভি, ওকে, আমি রেডি। মিমি, না না, এইভাবে হবে না। আগে চোখ বন্ধ করুন। অভি বিনাবাক্য চোখ বন্ধ করল। মিমি কোনো দিকে না তাকিয়ে দরজা খুলে দিল এক দৌড়। অভি ওইভাবেই দাঁড়িয়ে মুচকি হাসল। অভির হাবভাব দেখে মনে হচ্ছে মিমির কাজে একটু অবাক হয়নি, যেন তার আগেই বোধগম্য ছিল মিমির আগামী পদক্ষেপ। অভি চলে গেল ফ্রেশ হতে। অভি মাহিন কিছুক্ষণ এর মধ্যেই বেরিয়ে যাবে। অভি জানে না কতদিন ওখানে থাকতে হবে, তাই মিমির সাথে একটু দেখা করতে মিমির রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে মিমির ছায়াটাও দেখতে পেল না, নিশ্চয় নিচে আছে বা সাজনিনের কাছে রিমির রুমে। মিমির ঘরের অবস্থা খুবই খারাপ, চারদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো বিশেষ কিছু খুঁজে না পাওয়ার ফল। অভি মিমির জন্য আনা 2টা গোলাপ ফুল আর কিছু চকলেট টেবিলের উপর রেখে দিল, সাথে ছোট একটা চিরকুট। অভি কিছু একটা ভেবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড় থেকে একটি উড়না নিয়ে মুচকি হেসে বেরিয়ে এলো। সবার থেকে বিদায় নিয়ে অভি মাহিন বেরিয়ে গেল। আরমান সাহেব আর রহমান সাহেব এলেন ছেলেদের স্টেশনে ছাড়তে। সবকিছু বুঝিয়ে দিলেন যেন কোনো ঝামেলা ছাড়াই কাজ শেষ করে দ্রুত চলে আসতে পারে। অভি মাহিন শত বলেও তাদের এখানে আসা থেকে থামাতে পারেনি। অভি, আচ্ছা তোমরা চলে যাও এখন, কিছুক্ষণ পর ট্রেন চলে আসবে।
রহমান সাহেব তোমাদের ট্রেনে উঠিয়ে তবেই যাব, চুপচাপ বসো। মাহিন 12টা প্রায় বেজেই গেছে। এত টেনশনের কিছু নেই বাবা। আরমান সাহেব আচ্ছা আর তো কিছুক্ষণ। অভি মাহিন আর কিছু বলল না। কারণ এনারা কারো কথাই শুনবেন না। ব্যবসার সকল কাজ বুঝে নেওয়ার পরও অভি আর মাহিনকে কোনো কাজ কখনো একা করতে দেয় না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসলো, বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ল। দুই বন্ধুর এটাই প্রথম ট্রেন জার্নি না। এর আগেও কলেজে পড়া অবস্থায় তারা সব বন্ধুরা মিলে চট্টগ্রাম ঘুরতে গেছিল। সেবার মিমির জন্য অভি 2টা ঝিনুকের মালা এনেছিল। মিমি মালা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। পরে একদিন অবুজ ছোট আতিয়া ওই মালা হাতের কাছে পেয়ে তা ছিঁড়ে সেই ঝিনুক দিয়ে সারা ফ্লোর ছড়িয়ে খেলছিল। সেবার মিমি কি যে কান্না করেছিল, তাকে তারপর অনেক মালা এনে দেওয়া হলেও তার কান্না থামেনি। তার ওই মালাটাই চাই। বড্ড জেদি মেয়ে ছিল। এসব ভেবেই অভি হেসে ওঠে। মাহিন বসে বসে ফোন স্ক্রল করছিল। অভির হাসি শুনেই তাকালো কিন্তু হাসার যথেষ্ট কারণ খুঁজে পেল না। মাহিন কিরে, তোর উপর কি কিছু ভর করেছে নাকি? কোনো কারণ ছাড়া হাসি কেন? অভি, তুই সামনে থাকলে কি হাসার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে নাকি? তুই দেখতেই জোকারের মতো। যে দেখবে সেই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে। আমি তোর দোস্ত বলে সেই হাসি খুব কষ্টে চেপে রাখি, তুই মন খারাপ করবি কিনা তাই। মাহিন চোখমুখ খিচে অভির দিকে তাকালো। পাশের কয়েকজন অভির কথায় তাকিয়ে রইল। তাদের অপর পাশে কয়েকটা মেয়ে ছিল, এই দিকের আলাপ শুনে চুপি চুপি হাসছে। মাহিন বিড়বিড় করে বলে উঠল, তুই যেখানে সেখানে আমার মান ইজ্জত শেষ করার জন্য উঠে পড়ে লাগিস। মাহিনের অবস্থা দেখে অভি হেসে উঠল। মাহিন উঠে অভির মাথা নিচু করে পিঠে দিল এক থাপ্পড়। অভি পিঠ চাপড়াচ্ছে তো মাহিনকে দেখে হাসতেছে। মিমি রুমে এসে রুম গুছাতে শুরু করলো। কাল তার কলেজে ফাংশন আছে, তাই তার বান্ধবীরা সবাই ঠিক করেছে মিষ্টি কালার এর মধ্যে যে কোনো ড্রেস পরবে। সেই ম্যাচিং ড্রেস খোঁজার জন্যই এত এলোমেলো। একদম মিষ্টি কালার কোনো ড্রেস খুঁজে না পেলেও মিষ্টি প্লাস সাদার মধ্যে একটি চুড়িদার ঠিক করেছে কালকের জন্য। মিমি সব কিছু গুছিয়ে মাত্র বসল। আগেই সাইড করে রাখা জামাটা আয়রন করে রাখবে কালকের জন্য। হাতে নিয়েই দেখল চুড়িদারের জামা পাজামা আছে কিন্তু ওড়না নেই। ওড়না গেল কই? আশেপাশে তাকিয়ে কোথাও ওড়নার চিহ্নটুকু ও দেখতে পেল না মিমি। মিমি রুমে এসে রুম গুছাতে শুরু করলো। কাল তার কলেজে ফাংশন আছে, তাই তার বান্ধবীরা সবাই ঠিক করেছে মিষ্টি কালার এর মধ্যে যে কোনো ড্রেস পরবে। সেই ম্যাচিং ড্রেস খোঁজার জন্যই এত এলোমেলো। মিষ্টি কালার কোনো ড্রেস খুঁজে না পেলেও মিষ্টি প্লাস সাদার মধ্যে একটি চুড়িদার ঠিক করলো। মিমি সব কিছু গুছিয়ে মাত্র বসল। করে সাইড করে রাখা জামাটা আয়রন করে রাখবে কালকের জন্য। হাতে নিয়েই দেখল চুড়িদার জামা পাজামা আছে কিন্তু ওড়না নেই। ওড়না গেল কই? মিমি আবার খুঁজতে লাগলো। সব কিছু গুছানোর সময় কি ওড়না ভুলে রেখে দিলাম নাকি? মিমি আবার সব তন্ন করে খুঁজে ওড়না পেল না। এখন তার কান্না করতে মন চাচ্ছে। সবকিছু সরিয়ে চুপচাপ বসে রইল মিমি। রিমি রুমে এসে দেখল মিমি মন খারাপ করে বসে আছে। জামা কাপড় সব ফ্লোরে পড়ে আছে। রিমি, কি করেছিস সেই সব? মিমি কোনো জবাব দিল না। রিমি, তুই না বললি তুই জামা সিলেক্ট করে রেখেছিস, তাহলে এসব কি? মিমি, করেছিলাম তো। এই দেখো, এখন ওড়না খুঁজে পাচ্ছি না। রিমি, ওড়না যে কোনো একটা পরে যাবি, এই চুড়িদারটার সাথে রেইনবো ওড়নাটা বেশ মানাবে। মিমি, না, আমার মিষ্টি কালার ওড়নাই লাগবে। রিমি, আচ্ছা মন খারাপ করিস না, আয় আমার সাথে, গিয়ে দেখি আমার কাছে আছে কিনা। না হলে কাল যাওয়ার সময় মার্কেট থেকে কিনে নিস। রিমির পিছু পিছু মিমি ছুটল। রিমি টেবিলের দিকে ইশারা করে বলল, এসব কি? হ্যাঁ, কে দিল? মিমি রিমির কথা না বুঝে ওর হাতের ইশারার দিকে তাকালো। ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, টেবিলের উপর ফুল চকলেট আবার কে রাখলো? রিমি, মনে হয় আমার ছোট বোনের প্রেমিক রেখেছে। ওমা, এত দেখি একটা প্রেমপত্রও আছে, দেখি তো কি লিখেছে। রিমির কথায় মিমির টনক নড়ল। অভি? অভি রেখেছে? কখন আসলো আমার রুমে? রিমি চিরকুট হাতে নিয়ে খুলতে যাবে তখনই মিমি থামা মেরে রিমির হাত থেকে নিয়ে নিল।
রিমি ভ্রু কুঁচকে তাকালো। মিমি, ছোট বোনের প্রেমপত্রে হাত দিচ্ছ, তোমার লজ্জা করছে না? বড় বোন হিসেবে এই কাজ তোমাকে বানায় না। রিমি কপালে ভাঁজ ফেলে চিন্তা স্বরে বলল। রিমি, তাহলে আমাদের অজান্তে গভীর প্রেম চলছে গোপনে গোপনে? তাহলে তো বিয়ের ব্যবস্থা শীঘ্রই করতে হয়। মিমি চিরকুট ড্রয়ারে রেখে রিমিকে নিয়ে বেরিয়ে এলো। এখানে থাকলে রিমি আরো বকবক করতে থাকবে। অভির ফোনে টুং করে আওয়াজ হলো। ফোন বের করে দেখল মিমির এসএমএস নোটিফিকেশন। ফোনের দিকে তাকিয়েই অভির মুখে উজ্জ্বল আভা ভেসে উঠল। ভালোবাসার মানুষটি দূরে থাকলেও অভি যেন কাছেই অনুভব করতে পারছে। এটাই হয়তো সূক্ষ্ম ভালোবাসার অনুভূতি। ধন্যবাদ, এত হুটহাট সারপ্রাইজ দেওয়ার মানে কি, হুম? অভি মৃদু হাসল। অভি রিপ্লাই করল, একদিন আরো বড় সারপ্রাইজ দিয়ে একেবারে আমার ঘরে নিয়ে আসব। মিমি হঠাৎ এমন এসএমএস দেখে ভড়কে গেল। এই লোকটা সব সময় কথা হবে একদিকের, কিন্তু কথা রেশ নিয়ে যাবে অন্যদিকে। মিমিও কথা পাল্টে রিপ্লাই দিল, কখন এলেন আমার রুমে? অভি, যখন তোর রুম বস্তিতে রূপ নিয়েছিল তখন। মিমি লজ্জায় পড়ে গেল এই এসএমএস দেখে। মিমি বেশ রুড হয়ে বলল, আর কখনো এইভাবে হুটহাট আমার রুমে আসবেন না। অভি, আমার রুমে যে চোরের মতো যাস, তখন তো আমি কিছু বলি না। মিমি অভির কথার পিঠে আর কোনো জবাব দিতে পারল না। কোনো উত্তর না দিয়েই ফোন রেখে দিল। অভি বেশ রেগে মিটিং রুম থেকে বের হয়ে গেল। তারা যেই কাজে এখানে আসলো, যেভাবে কাজ করার কথা বলেছে, এখন তার পুরো উল্টো। অভিদের কোম্পানির বেশ বড় অ্যামাউন্টের একটি শেয়ার নিতে চেয়েছেন জামান শেখ। সেই সূত্রেই অভি মাহিন এখানে এসেছে কাজের ডেটিস এবং কন্ট্রাক্ট নিয়ে মিটিং করার জন্য। কিন্তু জামান শেখ একসাথে কাজ করতে রাজি, কিন্তু কোনো এগ্রিমেন্ট পেপারসে সাইন করতে রাজি না। অভি মাহিন এই নিয়ে প্রশ্ন তুললে জামান শেখ বলেন, আমার ম্যানেজার সাইন করবে। কিন্তু এতে অভি দ্বিমত পোষণ করল। আমরা আপনার সাথে কাজ করার জন্য কন্ট্রাক্ট করতে এসেছি, আপনার ম্যানেজারের সাথে না। আপনি সাইন করবেন, তারপর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার ম্যানেজার করবে। এখানে বাচ্চাদের খেলা নিয়ে আলোচনা হচ্ছে না। যে যখন যা মন চায় তাই বলবেন। জামান শেখ, দেখুন অভি, আমি এভাবেই কন্ট্রাক্ট করি। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি সাইন করছি না বলে যে আপনাদের ঠকাবো, সেই চিন্তা মাথায় আনলে বাদ দিন। আপনি আমার পাস্ট ডকুমেন্ট চেক করুন, তারপর আমাকে বিবেচনা করবেন। জামান শেখ তার ম্যানেজারকে কিছু একটা ইশারা দিলেন। তিনি অভি ও মাহিনের দিকে একটি ফাইল এগিয়ে দিলেন। অভি না নিলেও মাহিন চেক করল। এখানে জামানের বিগত বড় বড় অনেক কোম্পানির সাথে কাজের ডিটেলস দেওয়া। জামান শেখ, আপনারা ভেবে তারপর আমাকে ডিসিশন জানান। অভি মিটিং রুমে থেকে বেরিয়ে এলো, সাথে মাহিনও। মাহিন, একবার ফাইল চেক কর। এখানে সব ডিটেলস দেওয়া আছে। আর সাইন নিয়ে এত ঝামেলা করার কি আছে? উনি সাইন করুক আর উনার ম্যানেজার, একই তো কথা। অভি মনোযোগ সহকারে ফাইল দেখছে। অভি, না মাহিন, আমার কিছু ঠিক লাগছে না। এমন অদ্ভুত কথা তুই কখনো শুনেছিস? লোকটাকে ও আমার ভালো ঠেকেছে না। এত বড় একটা কন্ট্রাক্ট করতে যাচ্ছি, এতে আমি কোনো রিস্ক নিতে পারবো না। মাহিন কিছু বলল না, কারণ অভির কথায় যুক্তি আছে। মাহিন উঠে গেল। অভি মাহিন আবার মিটিং রুমে ঢুকল। জামান শেখ ওর মুখোমুখি বসল। মাহিন অভির দিকে তাকালো। মাহিন বলার জন্য আশ্বাস দিল। মাহিন, শুনুন জামান, একটা কন্ট্রাক্ট দুইটা কোম্পানির মতামত ও আলোচনার মাধ্যমে হয়। সব কিছুরই রুলস রেগুলেশন আছে। আপনি হয়তো এইভাবেই কন্ট্রাক্ট করে আসছেন, কিন্তু সবার ভাবনার সাথে যে আমাদের ভাবনাও মিলবে তেমনটা তো নয়, তাই না? আপনি যদি আগেই আমাদের সবকিছু খুলে বলতে, তাহলে আমরা এখানে কখনোই আসতাম না। আপনার ওয়ার্ক প্রসেস আমরা গ্রহণ করতে পারছি না। সরি জামান শেখ মাহিনের কথা শুনে তেমন কোনো ভাবভঙ্গি দেখালেন না। লোকটা কি ভাবছেন তেমন কিছু বোঝা গেল না। অভি মাহিনকে নিয়ে উঠে গেল। অভি, ওকে, আমরা তাহলে উঠি। কাজের কাজ কিছুই হলো না, মাঝখানে শুধু টাইম ওয়েস্ট করলেন। ভালো থাকবেন
জামান, বেস্ট অফ লাক। মি। জামান শেখ অভি মাহিনের যাওয়ার দিকে চেয়ে রইলেন। শান্ত ভঙ্গিতে ম্যানেজারকে বললেন, আগামী 2 দিনের মধ্যে ওই কোম্পানির সব ডিটেলস প্লাস ওদের এভরিথিং আমার সামনে চাই। আমাকে রিজেক্ট করে তাও মাঝারি একটা কোম্পানি। হোটেল রুমে এসে অভি বিছানায় গা এলিয়ে দিল। মাহিন পাশে বসল। মাহিন, বাবা আর আঙ্কেলকে কি বলবি? অভি, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। আগেই কিছু বলার দরকার নেই, একেবারে বাড়ি গিয়েই বুঝিয়ে বলবো। মাহিন, হাতে তো আর 2 দিন আছে, কি ভাবলি? ফিরে যাবি নাকি এখানেই কাটাবি? অভি, তুই কি ভাবলি বল? মাহিন, ভাবলাম যে 2 দিন একটু ঘুরে ফিরে কাটাই, কি বলিস? অভি, আপনি হলেন আমার একমাত্র শ্যালক, আপনার কথা কিভাবে ফেলি বলেন? দুজনই হেসে উঠল। মাহিন, উঠে ফ্রেশ হয়ে নে। খাবার খেয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় বের হব। 2 দিন 2 বন্ধু চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে ফিরে সময় কাটালো। মাহিনকে বাসার সামনে ড্রপ করে মাহিন হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা মিমিকে দিয়ে দিবি। মাহিন ভ্রু কুঁচকে তাকালো। আমার সাথেই তো ছিলি, কখনো করলি এসব? অভি মাহিনের পিঠ চাপড়ে বলল, এসব নিয়ে নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। মাহিন একটু থেকে গেলে পারতি না? অভি, না রে, দেরি হয়ে যাবে। মা বার কল দিচ্ছে। আর কাল অফিসে গিয়ে এসব নিয়ে কথা হবে। আঙ্কেলকে বলে দিস। অভি বাড়ির উদ্দেশ্য রওনা দিল। মাহিন বাসার কলিং বেল প্রেস করার সাথে সাথেই দরজা খুলে গেল। মিমি দরজা খুলেছে। সবাই ড্রয়িং রুমেই বসেছিল। দেখেই বোঝা যাচ্ছে মাহিনের জন্যই অপেক্ষা করছিল। শিউলি বেগম শরবতের গ্লাস নিয়ে এগিয়ে গেলেন ছেলের দিকে। মিমি মাহিনের হাত থেকে ব্যাগ নিয়ে রাখল। রহমান সাহেব ওদিকের খবর তো কিছুই দিলে না। মাহিন, বাবা আমি অনেক টায়ার্ড। কাল অফিসে গিয়ে এসব নিয়ে আলোচনা করব। রিমি কি চলে গেছে? রহমান সাহেব, হ্যাঁ, কালই গেল। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নাও। মাহিন, মিমি আয় ব্যাগগুলো নিয়ে আমার রুমে। মিমি ভাইয়ের পিছন ছুটল। ভাইয়া তুমি রেস্ট নাও, কিছু লাগলে আমাকে বলো। মাহিন, মিমি শুন। মিমি, কি ভাইয়া? মাহিন ব্যাগ খুলে একটা প্যাকেট এগিয়ে দিল মিমির দিকে। অভি দিয়েছে, ধর। মিমি ভাইয়ের সামনে কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না। আর এই ব্যাগটা নে, এটাতে তোদের জন্য কিছু শপিং করে এনেছি মা, রিমি আর সাজনিনের জন্য ও আছে, খুলে দেখিস। মিমি, আচ্ছা। মিমি ফিরে এলো নিজের রুমে। এই লোকটা আমাকে সব জায়গায় সবার সামনে লজ্জায় ফেলে দেওয়ার এত শখ থাকতে নিজে এসে দিয়ে যেত। ভাইয়াকে দিয়ে দেওয়ার কি দরকার ছিল? মিমি নিজে নিজে বকবক করতে লাগলো। মিমি অভির দেওয়া প্যাকেট খুলে দেখলো কয়েকটা ঝিনুকের মালা। মিমি ভ্রু কুঁচকে তাকালো। আমি কি ছোট নাকি যে আমাকে ঝিনুকের মালা দিল? আজব পাবলিক তো। পুরো খুলে দেখলো। সুন্দর একটি ড্রেস। মিমির মুখে ড্রেস দেখেই হাসি ফুটে উঠল। কারণ ড্রেসটা অনেক সুন্দর ছিল। আয়নার সামনে গিয়ে দেখতে লাগলো ড্রেসে তাকে কেমন মানাচ্ছে। রহমান সাহেব ও আরমান চৌধুরী থমথমে মুখ নিয়ে অভি আর মাহিনের দিকে তাকিয়ে আছেন। সব ঘটনা শুনে তারা কিছুটা হতাশ হলো। আরমান চৌধুরী, তাহলে কাজের কাজ তো কিছুই হলো না। মাহিন আঙ্কেল, যদি আমরা জামান শেখের কথায় রাজি হতাম যদি পরবর্তীতে কোনো প্রবলেম হতো, তাই আমরা সেই রিস্ক নিতে চাইনি। রহমান সাহেব, আচ্ছা বাদ দাও। যা হওয়ার হয়েছে। সামনে কি করবে সেই দিকে ফোকাস করো। অভি মাহিন সম্মতি জানিয়ে উঠে গেল। আরমান, আমার কিন্তু লোকটাকে ভালো ঠেকেছে না। মি। জামান সম্পর্কে আরো ডিটেলস জেনে তারপর ওদের পাঠানো উচিত ছিল। তাই তো দেখছি। আচ্ছা এসব বাদ দে। হাতে তো আরো কয়েকটা প্রজেক্ট আছে। একটা চলে গেলে তেমন ভাবার কিছু নেই। আরমান সাহেব কিছুক্ষণ থেকে বললেন, তোর ভাবি কয়েকদিন ধরেই বলছিল যে কথা আগানোর জন্য। কি বলিস তুই? রহমান সাহেব, আচ্ছা, যা ভালো মনে করিস। আরমান সাহেব, আমাদের একার সিদ্ধান্তে তো কিছু হবে না। তাহলে আজকে সন্ধ্যায় আসি কোহিনূরকে নিয়ে, এই কথাই রইল তাহলে। রহমান সাহেব, আচ্ছা, তাহলে বাসায় যেতে হবে তো। চল তাহলে উঠি। আরমান সাহেব, আর শুন, রিমি সাজ্জাদকেও আসতে বলিস।
রহমান সাহেব আচ্ছা। সন্ধ্যা হতেই রহমান সাহেবের বাসায় আনন্দের আমেজ ভেসে উঠল। ততক্ষণে রিমি আর সাজিদও চলে এসেছে। শিউলি বেগম রান্নাঘর থেকে নড়তেই পারছেন না। আজ দুই পরিবার নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে। রিমি এসেই মায়ের সাথে যোগ দিল। মিমি বিকালে কলেজ থেকে এসেই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে নিচে আসতেই সকলের ব্যস্ততার তোড়জোড় দেখে কিছুটা ভড়কে গেল। সাজনিন এদিক সেদিকে হামাগুড়ি দিয়ে খেলতেছে। মিমি সাজনিনকে কোলে তোলে রান্নাঘরের উদ্দেশ্য গেল। মিমি আপু কখন আসলে? তুমি আসবে আমাকে যে বললে না। রিমি হঠাৎ করে মা বাবা কল করে বলল যে আসার জন্য, তাই বলার সুযোগ হয়নি। মিমি মা কি এত রান্না করছো? শিউলি বেগম এখানে দাঁড়িয়ে বকবক না করে ড্রয়িং রুম একটু গুছিয়ে রাখো, দ্রুত যা। মিমি সবকিছু তো ঠিকই আছে। শিউলি বেগম এখানে দাঁড়িয়ে পকপক না করে তোকে যা বলা হয়েছে সেটা কর যা। মিমি কেন, কেউ আসবে নাকি? রিমি হ্যাঁ, বাসায় নতুন অতিথি আসবে। মিমি জিজ্ঞাসু দৃষ্টিতে রিমির দিকে তাকালো। রিমি অভির বাবা মা আসবে। মিমি হঠাৎ, রিমি তুই কিন্তু এইবার বিরক্ত করছিস মিমি, দূর হ এখান থেকে। মা আর বোনের ব্যস্ততা দেখে মিমি আর কিছু জিজ্ঞাসা করল না। ড্রয়িং রুম গুছিয়ে সাজনিনকে নিয়ে ওখানেই বসে বসে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। কলিং বেলের আওয়াজ আসতেই মিমি সাজনিনকে রেখে দরজা খুলতে গেল। দরজা খুলেই দেখল অভি দাঁড়িয়ে দুহাত ভর্তি মিষ্টির প্যাকেট। মিমি অভিকে দেখে কিছুটা ভড়কে গেল। মিমি আপনি কেন? কথা তো ছিল আন্টি আঙ্কেল আসবে। অভি তোর শ্বশুর শাশুড়ি পিছনে আছে, আসতেছে। তাদের বৌমাকে এইভাবে দেখলে এখনই তুলে নিয়ে যাবে। দ্রুত সামনে থেকে দূর হ। মিমি কি বলবে বুঝতে পারছে না। এক দৌড়ে নিজের রুমে চলে এলো। মাহিন, রহমান সাহেব এগিয়ে এসে অভির পরিবারের সাথে বাক বিনিময় করলেন। সবাই একসাথে বসে আলোচনায় বসলেন। কিছুক্ষণের মধ্যে সাজিদও যোগ দিল। মিমি নিজের রুমে বসে আছে। নিচ থেকে একটু পরপর হাসির রেশ ভেসে আসছে, বোঝাই যাচ্ছে যে আসর পাকাপোক্ত ভাবেই জমেছে। মিমির রুমের দরজার আওয়াজ আসতেই মিমি ভয় পেয়ে গেল। দরজার দিকে তাকিয়ে দেখল আতিয়া সাজনিনকে নিয়ে রুমে ঢুকল। আতিয়া রিমি আপু বলল সাজনিনকে নিয়ে তোমার কাছে আসতে। আতিয়া সাজনিনের সাথে খেলছে। আতিয়া সাজনিনকে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছে, ছোট সাজনিন তা দেখে হাসতে হাসতে এপাশ ওপাশ গড়াগড়ি খাচ্ছে। মিমি আতিয়ার পাশে বসল। খুব ভেবেচিন্তে আতিয়ার সাথে কথা বলতে হবে, তা না হলে ভাইয়ের মতো উল্টাপাল্টা উত্তর দিবে। মিমি এই আতিয়া শুনো না, নিচে সবাই কি কথা বলছে। আতিয়া আমি তো জানি না, আমি তো চলেই এলাম। তুমি নিচে গিয়ে জেনে নাও। মিমির মুখটা কালো হয়ে গেল। মিমি তোমরা আজ হঠাৎ আসলে যে, কোনো কারণ আছে কি? আতিয়া মানে? মিমি মানে আজ সবাই কেন একসাথে হয়েছে তুমি জানো? আতিয়া হ্যাঁ জানি তো। মিমি কেন? আতিয়া বিয়ের জন্য। মিমি মানে, কার বিয়ে? আতিয়া তোমার আর ভাইয়ার। বিয়ে ঠিক করবে বলেই তো আব্বু আমাদের নিয়ে এসেছে। মিমি আতিয়ার কথায় শোকড হয়ে গেল। মা রিমি কেউ কিছু বলল না। আর ওই অভির বাচ্চা ও তো কিছু জানালো না আমাকে। বিয়ে কথা শুনেই বুকের মাঝে কিছুটা ভার অনুভব করছে। মনে হচ্ছে যেন বুকের উপর কেউ একটা পাথর